স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জুথিকা। কাল থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল, তবে স্বল্প দূরত্বে। রেলওয়ে মহাপরিচালক জানান, কারফিউ শিথিলের সময় চলবে ট্রেন। 2 সপ্তাহ ধরে সব ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এতে বিকল্প হিসেবে অনেকেই বেছে নিয়েছেন সড়ক ও আকাশপথকে। সব ধরনের ট্রেন দ্রুত চালু করার দাবি যাত্রীদের। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। উত্তর কিংবা দক্ষিণ, স্টেশন ধরে সামনে তাকালেই দেখা মিলবে লাল সিগন্যালের। 2 সপ্তাহ ধরেই লাল সিগন্যালের অনড় অবস্থান। তাতে ঘোরেনি চাকা, বন্ধ দরজা জানালা, ইঞ্জিনবিহীন ঠায় দাঁড়িয়ে ট্রেন। কমলাপুরের কর্মকর্তা কর্মচারী তো বটেই, শালিক কাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলাউদ্দিনের কাছেও এই আঙিনা অচেনা লাগছে। স্টাফ ছাড়া, আমি ছাড়া আর কেউ দেখি না, এরকম অবস্থা আছি। তো এইরকম অবস্থা আমি আর কখনো দেখিনি। নিকট অতীত করোনাকালীন ছাড়া কে কবে দেখেছে প্ল্যাটফর্ম জুড়ে এমন নীরবতা? সে সময় যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও চলেছে পণ্যবাহী ট্রেন। তবে এবার বন্ধ সকল ট্রেন চলাচল। তাতে ভোগান্তিতে পড়েছে নিয়মিত রেলপথে যাত্রা করা হাজার হাজার যাত্রী। এই রেলপথ থেকে বেঁকে তাদের গন্তব্যে পৌঁছানোর নতুন বাহন কি এখন? নিরাপদ বাহন না পেয়ে দূরপাল্লার যাত্রীরা অস্থায়ী বসবাস শুরু করেছেন রাজধানীতে। স্বল্প দূরত্ব আর শহরতলির অফিসগামীরা বেছে নিয়েছেন বাস। ট্রেনে সবসময় আসতাম, এখন ট্রেন চলে না, এখন তো বাসে যাওয়া লাগবে। নিশ্চয় এখন কষ্ট হলেও বাসে যেতে হবে, না যাওয়ার তো কোনো উপায় নেই। সেজন্য ফিরে যাচ্ছি, মহাখালী যাবো, মহাখালী যায় বাসে উঠবো। প্রতিবেশী দেশের নিয়মিত ট্রেন যাত্রীরা বিকল্প হিসেবে যাত্রা করছেন আকাশপথে। বাসে যদি আমি অ্যাভেলেবেল টিকিট পাই তত বাসে যাবো, আর যদি না পাই তাহলে আমার বিমানে যেতেই হবে। কারণ যে আমার ওখানে যেহেতু আমার রুগী, আমার ডাক্তার দেখাইতেই হবে মাস্ট। আমি তো অলরেডি ছুটি নিয়ে ফেলেছিলাম, তো এখন অল্টারনেটিভলি আমার দ্রুত কোনো একটা ট্রান্সপোর্ট রেডি করা লাগতেছে। আমি হয়তো এয়ারে চলে যাব অল্টারনেটিভলি। এই ট্রেনটা যদি আরম্ভ হয়ে যাক তাহলে আমি একটু সুবিধাভাবে যেতে পারবো আর কি। এ সময় প্রতিদিনই ঢাকা স্টেশন থেকে আশাহত হয়ে ফিরেছেন যাত্রীরা। একই অবস্থা ঢাকার বাইরের যাত্রীদেরও। আমি ভাবছিলাম যে রেলওয়ে স্টেশন খোলা, এখন আসার পরে দেখি বন্ধ। বিশেষ করে যারা চিকিৎসার জন্য এবং ইমার্জেন্সি কাজে যারা ঢাকা যাবে তার জন্য বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রেল যোগাযোগটা বন্ধ থাকার কারণে আসলে আমাদের অনেক সমস্যা বা ভোগান্তির শিকার হচ্ছি। দ্রুত সময়ে ট্রেন চালু হবে আমাদের জন্য অতি মঙ্গল। জরুরি প্রয়োজনে তেলবাহী কিছু কন্টেনার, তেলবাহী লরি কিছু আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী বিভিন্ন দিকে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, 1 আগস্ট থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বে চলবে ট্রেন। কারফিউ শিথিল থাকবে এই সময়। আমরা লোকাল, মেল এক্সপ্রেস এবং কমিউটার ট্রেনগুলো আগামী 1 তারিখ থেকে চালাবো, 2 দিন বা 3 দিন। তারপরে যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে তখন আমরা ওই কারফিউ শিথিল সময়ের মধ্যেই স্বল্প দূরত্বে যদি আন্তনগর ট্রেনগুলো চালানো সম্ভব হয় সেটাও চালাবো। শুরুতে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলে চলবে কমিউটার ট্রেন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সাম্প্রতিক সময়ে সড়কপথে পণ্য পরিবহন বিঘ্নিত হলেও সচল ছিল নৌপথ। ফলে শিল্পের কাঁচামাল ও জ্বালানি তেল সরবরাহ ছিল অনেকটা নির্বিঘ্ন। কম খরচে পণ্য পরিবহন ও বিপণনে ছোট ছোট নৌরুট সচল করার দাবি শিল্প মালিকদের। নৌপথে পণ্য পরিবহন বাড়াতে সারা দেশে নদীপথের সংযোগস্থল বরিশালের কালীগঞ্জ সহ পাবনার বাঘাবাড়ি, নগরবাড়ি নৌরুট ড্রেজিংয়ের দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের 90% পণ্য আমদানি ও রফতানি হয়। এর মধ্যে 12 কোটি মেট্রিক টন পণ্য আসে খোলা বা কার্গো জাহাজে। যদিও বন্দর চ্যানেলের নাব্যতা কম থাকায় বড় জাহাজে আসা শিল্প কারখানার কাঁচামাল এবং বহির্নোঙরে লাইটার জাহাজের মাধ্যমে সার, গম, লবণ, চিনি, ভোজ্য তেল, সিমেন্ট ক্লিংকার, পাথর, স্টিল, এচআর কয়েল এসব পণ্যের সিংহভাগই খালাসের পরে নদীপথে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। সম্প্রতি দেশের উদ্ভূত পরিস্থিতিতে যান চলাচল বাধাগ্রস্ত ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় পণ্য পরিবহনে তৈরি হয় সংকট। বিঘ্নিত হয় কন্টেনার জাহাজ থেকে পণ্য খালাস ও ডেলিভারি।
যদিও এই সময়ে বহির্নোঙরে থাকা বড় কার্গো জাহাজ থেকে পণ্য খালাস ছিল অনেকটাই স্বাভাবিক। 4 দিনে প্রায় 4 লাখ মেট্রিক টন পণ্য খালাস হয় এবং নৌপথে পরিবহন করা হয় 1.5 থেকে 2 লাখ মেট্রিক টন পণ্য। অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন স্বাভাবিক থাকায় দেশের সাপ্লাই চেইন, বিশেষ করে জ্বালানি তেল, খাদ্যশস্য, কয়লা এবং ভারী শিল্পের কাঁচামাল পরিবহনে সংকট হয়নি বলে মনে করেন নৌবাণিজ্য অধিদপ্তর। এরকম নৌপথে পণ্য পরিবহনের দ্বারা আমাদের অন্যান্য রোড অ্যান্ড রেলের চাইতে প্রায় 4 ভাগের 1 ভাগ খরচ হয়। সো একে কস্ট এফেক্টিভ, সেই সাথে এনভায়রনমেন্ট সাস্টেনেবল। আর জাহাজ মালিকরা বলছেন নৌপথে পণ্য পরিবহন সাশ্রয়ী ও নিরাপদ। সড়কপথে যেখানে প্রতি মেট্রিক টন পণ্য পরিবহনে 1 থেকে 1,500 টাকা খরচ হয়, সেখানে নৌপথে হয় 500 টাকা। সরকার যদি নৌপথের দিকে একটু সুনজর দেয়, বাংলাদেশের উন্নয়নের মানুষ জনগণের কাছে খুব কম পয়সায় মালটা পৌঁছে যাবে এবং নৌপথে খরচও অনেক কম। লাইটারের জাহাজ মালিকরা বলছেন বেশ কিছু নৌরুট ড্রেজিং করা হলেও গুরুত্বপূর্ণ সংযোগস্থল বরিশালের কালীগঞ্জে নাব্যতা কমে গেছে। এছাড়া নাব্যতা কমে গেছে ঘোড়াশাল, বাঘাবাড়ি, নগরবাড়ি নৌরুট, যশোরের নোয়াপাড়া চ্যানেলের। সেই সঙ্গে সন্দ্বীপ চ্যানেলে বেশ কিছু জাহাজ ডুবে গেলেও সেগুলো উদ্ধার না করায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে লাইটারের জাহাজ। এতে ক্ষতি হচ্ছে জানমাল। নিরাপদ ও সাশ্রয়ী পণ্য পরিবহনে নিয়মিত ড্রেজিং ও ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। আমাদের এখন চিটং থেকে ঢাকা, নোয়াপাড়া, তারপর আমরা ঘোড়াশাল, এগুলি সবগুলি ড্রেজিংয়ের দরকার। আমরা 100% নিখুঁত ড্রেজিং দরকার, যেটা যত ড্রেজিং হবে মাইপা তত পাওয়া যায় মতো গভীরতা, তাহলে নিরাপদ হবে। মহাসড়কে টোল ও ওজনের সীমাবদ্ধতায় বেড়ে যায় খরচ। এক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে পণ্য বিপণনে বিলুপ্ত হওয়া ছোট ছোট নৌরুট সচলের দাবি শিল্প মালিকদের। আমাদের যেহেতু প্রোডাক্ট কস্ট কম, ওই প্রোডাক্ট কস্টে গিয়ে ইফেক্ট যখন করতেছে তখন পার্সেন্টেজ অফ দ্য ট্রান্সপোর্টেশন ইজ অনেক হাই হয়ে যাচ্ছে। তো নদীগুলোকে যদি আমরা আবার সচল করতে পারি, ওই ক্ষেত্রে দেখা যেতে পারে যে চট্টগ্রাম হয়তো আবার ঘুরে দাঁড়াবে। গেল বছরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খাদ্য শিল্পের কাঁচামাল সহ প্রায় 5.5 কোটি মেট্রিক টন পণ্য খালাস হয়। এসব পণ্য খালাস করে প্রায় 1,500 লাইটারের জাহাজ। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। রাজশাহীতে কমেছে গরু মহিষের দাম। কিনে রাখা গরুর খাদ্যের যোগানে সপ্তাহে 10,000 টাকা পর্যন্ত খরচ বাড়ছে ব্যবসায়ীদের। হাটে ব্যাপারী খামারের অনুপস্থিতিতে দাম কমেছে 7 থেকে 10,000 টাকা পর্যন্ত। দাম পড়ে যাওয়া আর বিক্রি করতে না পারায় উভয় সংকটে ব্যবসায়ীরা। বেচাকেনা কম থাকায় মাসুল আদায়ও ভাটা পড়েছে হাটে। রায়হানুল ইসলামের ক্যামেরায় দেখুন রাকিবুল হাসানের প্রতিবেদন। বরেন্দ্রের সবুজ গালিচায় এক একটি পাড়া যেন এক একটি বাথান। লতা তৃণগুল্মের প্রাচুর্যে গৃহস্থের গবাদি পশুপালনের উত্তম স্থান। ফলে বাড়তে থাকে রাখাল বালকের গরুর পাল। আর খামারি বা কৃষকের উদ্বৃত্ত গরুতে ঠাসা থাকে গ্রাম নগরের পশুবাজার, কাকন, মন্ডুমালা, সিটিহাট। দেশি, শাহিওয়াল, ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান গ্রাম ঘুরে সুস্থ সবল এসব গরু খুঁজে খুঁজে কেনেন স্থানীয় ব্যবসায়ীরা। এই যেমন চারঘাট উপজেলার মুংলি গ্রাম। গ্রামীণ রাস্তার দুপাশ জুড়ে অন্তত 40 ঘরের প্রত্যেকেই জড়িত গরু কেনাবেচায়। সাপ্তাহিক হাটে বিক্রির লক্ষ্যে গ্রামে গ্রামে ঘুরে গরু কিনে সংগ্রহ বাড়ান নিজেদের গোয়ালে। তারা গোয়াল ভরা এসব গরু বিক্রি করেন অনলাইন বা সাপ্তাহিক হাটে। তবে চলমান পরিস্থিতিতে সবচেয়ে বড় পশুর বাজার সিটিহাট বসেনি গেল 21 ও 24 জুলাই। গ্রামীণ হাটে গরু নিয়ে অপেক্ষায় থাকছেন ব্যবসায়ীরা। গেল 28 জুলাই সিটিহাট বসলেও আসেনি বাইরের ব্যাপারী। এতে হাটে আনা গরুর সিকিভাগও বিক্রি হয়নি। পাশাপাশি ফেসবুক না থাকায় গেল 10 দিনে অনলাইন অর্ডার আসেনি ব্যাপারীর কাছে। এতে বিক্রি কমায় বেড়েছে গরু লালন পালন ব্যয়। গরু লেজটা আমাদের বেচতে পারছি না। দেখা যাচ্ছে এক সপ্তাহ গরু খেলে দেখা যাচ্ছে যে 2,000 টাকা বিল হয়ে যায়। 10টা গরু থাকলে 20,000 টাকা খরচ হয়ে যায়। খাবারের খরচের জন্য আমরা ক্ষতির মুখে পড়ে যাচ্ছি। বিক্রি হচ্ছে না, বাজারে যা দাম কমে যাচ্ছে। এখন ব্যবসা একটু স্লো। হাটেও আপনার খরিদ্দার আসতেছে না এবং অনলাইনেও খরিদ্দার পাচ্ছে না। এখন
কারফিউ শিথিলে জেলার অন্যান্য হাট চালু হলেও রাস্তায় পরিবহন স্বল্পতা, নিরাপত্তাহীনতা আর দূরের জেলার ব্যাপারী ও খামারি না আসার প্রভাব পড়েছে গরুর দামে। ৩৫ থেকে ৪০ হাজার টাকার গরু বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ হাজারে। কারফিউর কারণে আমাদের বাইরের পার্টি মাটি আসতে পারে না, রাস্তাঘাটে ভয় করে। ক্রেতা না থাকলে তো বেচা কেনা করতে পারা যায় না, শুধু গরু আর গরুই আছে। দাম একদম কমে গেছে, অনেক কমে গেছে। 10টা গরু ঘুরিয়ে নিয়ে চলে গেছে, আমাকে বাড়ি নিয়ে যেত, খাবার অনেক দাম। 110-এর গরু এখন 100, তাও নিচ্ছে না। এ অবস্থায় গরু বিক্রি না হওয়ায় হাটে কমেছে মাসুল আদায়ের হার। তাতে পুঁজি থেকে হাটের শতাধিক শ্রমিকের ব্যয় মেটাতে হচ্ছে হাট ইজারাদারদের। সেই সঙ্গে গরুর ব্যবসায়ীদের অনুরোধে হাটে ব্যাপারীদের আনার চেষ্টা করছেন তারা। প্রত্যাশা দ্রুতই সমাধান হবে এমন সংকটের। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, রাজশাহী জেলার প্রায় 17,000 খামারের গোয়ালে মাংসের জন্য প্রস্তুত ও উদ্বৃত্ত আছে 1,20,000-এর বেশি গরু মহিষ, যার সিংহভাগ বেচাকেনা নির্ভর করে নগরের সিটি হাটের ওপর। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। কুমিল্লার বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে দাম। বাজারের দরদাম জানাতে টমছম ব্রিজ কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, সপ্তাহ ব্যবধানে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। চিচিঙ্গা, কাঁচা কলা, কাঁচা পেঁপের দাম এই গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয়েছিল 220 টাকা থেকে 300 টাকায়, সেই কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 190 টাকা বা 200 টাকা দরে। সে সঙ্গে যে কাঁকরোল রয়েছে, বরবটি রয়েছে, সেগুলোর দামও তুলনামূলক হারে কমেছে, সপ্তাহের ব্যবধানে 20 টাকা কমেছে। একই সঙ্গে যে কিছু শীতকালীন সবজিও আমরা বাজারে দেখেছি, সেগুলোর দামও মোটামুটি কমতে শুরু করেছে। তবে তারা এই কমার বিষয়ে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ ভালো এবং সে সঙ্গে পরিবহন সংকট না থাকার কারণে মূলত এই বাজার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, আমি যেখানে রয়েছি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ বাজারে, এখানে যে খুচরা বাজারটি বসে, এটি আসলে এইখানকার যে সরবরাহ হয়ে থাকে সবজিগুলো, সেগুলো কুমিল্লার যে পাইকারি বাজার রয়েছে, নিমসার বাজার, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে, সেখান থেকে কিন্তু আসে। আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 টাকায়, সে সঙ্গে টমেটো বিক্রি হচ্ছে 140 টাকায়, একই সঙ্গে ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়, বরবটি বিক্রি হচ্ছে 100 টাকায়, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 80 টাকা থেকে কমে এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 টাকায়। সে সঙ্গে বেগুনও প্রায় 20 টাকা কমে বিক্রি হচ্ছে এখন 50 টাকা থেকে 60 টাকা দরে। সে সঙ্গে শসা বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 60 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকায়, করলা 180 টাকা। শুধু করলার দামটাই মূলত একটু নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সে সঙ্গে চিচিঙ্গার রয়েছে 60 টাকা দরে, কচুরলতি বিক্রি হচ্ছে 60 টাকা, বেগুনও বিক্রি হচ্ছে 60 টাকা দরে। এই যে বাজার, সেটি কিন্তু গত সপ্তাহ কিন্তু এর চেয়ে বেশি দরে সবজি বিক্রি করেছিলেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে বাজারে সংকট ছিল, সরবরাহ কম ছিল, যার কারণে। তবে আজকের বাজারে সরবরাহ বাড়ছে, সে সঙ্গে একই সঙ্গে পরিবহন থেকে শুরু করে সকল কিছুই কিন্তু সুবিধাজনক অবস্থা থাকার কারণে দাম কমেছে। তো জ্যোতিকাই ছিল কুমিল্লা থেকে সবশেষ। ধন্যবাদ মাসুদ। কুমিল্লার টমছম ব্রিজ থেকে সবজির সরবরাহ এবং দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। এদিকে বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে মাছ শিকারে ব্যাহত হচ্ছে। এতে বরগুনার মৎস্য অবতরণ কেন্দ্র ও স্থানীয় বাজারে কাঙ্ক্ষিত মাছ মিলছে না, ফলে দাম বাড়তি ইলিশ সহ অন্যান্য মাছের। এই নিয়ে জানাতে পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বাজারে মাছের সরবরাহ দরদাম কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, সমুদ্রে মাছ শিকারে যে নিষেধাজ্ঞা ছিল সেটি শেষ হয়েছে 23 জুলাই মধ্যরাত, এবং 24 জুলাই থেকে উপকূলের যে জেলেরা ছিলেন তারা সমুদ্রগামী হয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে অনেকেই আশ্রয় নিয়েছেন, ফিরে এসেছেন কেউ কেউ, এবং পুনরায়ও যাত্রা করেছেন। অনেকে
মোহনা থেকে মাছ শিকার করে এনে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করছেন। ব্যাহত হচ্ছে সামুদ্রিক মৎস্য আহরণ বরগুনার। আমরা দেখেছি আজকে সকালে পাথরঘাটা মৎস্য অবদান কেন্দ্রের খোঁজ খবর নিয়েছি, ফকিরহাট মৎস্য উপকেন্দ্র সেখানকারও খোঁজ খবর নিয়েছি। আমরা দেখেছি যে ইলিশের সরবরাহ তুলনামূলক কম এবং দাম প্রতি মন হিসেবে যে ইলিশের ওজন 1 কেজির উপরে সেই ইলিশ বিক্রি করা হচ্ছে 70,000 টাকা, 1 কেজি ওজনের ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 60,000 টাকা থেকে 65,000 টাকা এবং 700-800 গ্রামের ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 57 থেকে 58,000 টাকা। তবে এক্ষেত্রে একটি পার্থক্য রয়েছে, যেমন সমুদ্রের ইলিশ এবং নদীর ইলিশ। স্থানীয় যে বড় বড় 3টি নদী রয়েছে, পায়রা, বিষখালী, বলেশ্বর, সেই নদীর ইলিশগুলোর প্রতি মনে প্রায় 8 থেকে 10,000 টাকা বেশি হাঁকানো হচ্ছে বলে জানিয়েছে ওখানকার ব্যবসায়ীরা। তবে স্থানীয় যে বাজারগুলো রয়েছে এখানে ইলিশের সরবরাহ তুলনামূলক আরো কম। দুদিন আগে যে ইলিশ বিক্রি করা হতো 1600 টাকায় 1 কেজি ওজনের, সেই ইলিশ বর্তমানে বিক্রি করা হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। আর 1 কেজির ওপরে ইলিশগুলো 1800 থেকে 1900, কোনো ক্ষেত্রে 2000 টাকায় বিক্রি করা হচ্ছে এবং 700-800 গ্রামের ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 1300 টাকা। অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি শুধুমাত্র চাষের যেসব মাছ রয়েছে সেই সব মাছের ক্ষেত্রে প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত দাম কমেছে, যেমন তেলাপিয়া কিংবা চাষের পাঙাশ রয়েছে। তবে নদীর পাঙাশের দাম হাঁকানো হচ্ছে 750 থেকে 850 টাকা পর্যন্ত এবং কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে যেমন রুই, কাতলা, সেই মাছগুলো বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। চিংড়ি মাছ যেটি রয়েছে স্থানীয় নদ নদীতে পাওয়া যায় সেটি এই বাজারে, পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে 600 টাকায়। তবে এক্ষেত্রে একটি ভোক্তাদের অভিযোগ রয়েছে, এই চিংড়ি মাছ যখন খুচরা বাজারে চলে যায় তখন 800 থেকে 850 টাকায় বিক্রি করা হয় এবং এই বিষয়টিকে খতিয়ে দেখার দাবিও তারা জানিয়েছেন। এই ছিল বরগুনা পাইকারি মাছ বাজারের সবশেষ পরিস্থিতি। বরগুনা থেকে মাছের সরবরাহ দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। এখন সকালে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পূরণ করতে পারছে না বিশ্বের বনাঞ্চলগুলো। এক গবেষণার তথ্য বলছে গাছের স্বাভাবিক বৃদ্ধি না ঘটায় বায়ুমণ্ডল থেকে পর্যাপ্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারেনি গাছপালা। এতে বায়ুমণ্ডলে বেড়েছে গ্রিন হাউস গ্যাসের মাত্রা। আরও জানাচ্ছেন তানভীর জনি। প্রতি বছর বায়ুমণ্ডল থেকে গ্রিনহাউস গ্যাসের 1/3 শোষণ করে বন ও অন্যান্য স্থলজ বাস্তুতন্ত্র। বনাঞ্চলের গাছপালা বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করে। কিন্তু জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান ব্যবহার এবং শিল্প ও মানবসৃষ্ট কারণে বাধাগ্রস্ত হচ্ছে এই প্রক্রিয়া। এতে উত্তপ্ত হচ্ছে পৃথিবী। বনাঞ্চলের ভূমিকা নিয়ে সম্প্রতি একটি যৌথ গবেষণাপত্র প্রকাশ করেছে চীন ও যুক্তরাজ্যের পরিবেশ বিজ্ঞানীরা। গবেষণার তথ্য বলছে 2023 সালে বায়ুমণ্ডলে প্রবেশ করেছে রেকর্ড পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, আর এই অবস্থার উন্নতি করতে ব্যর্থ হয়েছে বিশ্বের বনাঞ্চলগুলো। So you imagine your plants at home, if you don't water them, they're not very productive. They don't grow, they don't take up carbon. Put that on a big scale like the Amazon forest, you have a drought. আমাজন রেইন ফরেস্টের তীব্র খরা এবং বিশ্বের বিভিন্ন দেশে রেকর্ড দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল আকারের বনাঞ্চল। তীব্র তাপপ্রবাহ ও বৃষ্টির অভাবে বাধাগ্রস্ত হয়েছে গাছপালার স্বাভাবিক বৃদ্ধি। এতে বায়ুমণ্ডল থেকে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারেনি বনের গাছপালা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত বছর বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছায়। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন চরম আকার ধারণ করবে, কারণ মানবসৃষ্ট কারণে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের মাত্রা দিন দিন বাড়ছে। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।